করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নাম আমাশি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। কথায় বলে পেটে খেলে পিঠে সয়। এই পেটকে খাওয়াতে হলে আমাদের কিন্তু সোজা রান্নাঘরে আসতে হবে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত দূরদর্শন ত্রিপুরার জনপ্রিয় শো আজকের রান্নার আরও একটি পর্বে। এবং আজকের রান্নার এই পর্বে আমরা পেয়ে গেছি আমাদের গীতা বৌদিকে, গীতা শিব। এনার সঙ্গে আমরা আগেও আলাপ করেছি, আজকে আবারও আলাপ করে নেব। গীতা বৌদি, তোমাকে আবারও স্বাগত আমাদের আজকের রান্নার নতুন পর্বে। নমস্কার। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আজকের রেসিপি কি? আজকে আমি করব চিংড়ি বোনা। আচ্ছা, আরেকটা? আর আরেকটা করব বেগুন বাহার। নাম তো যেমন বাহারি, আমার তো তাই মনে হচ্ছে মানে রেসিপিগুলো সেরকম বাহারি হবে। তাহলে চলুন আমরা আগেই দেখে নিচ্ছি চিংড়ি ভুনা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চিংড়ি বোনা বানাতে মাঝারি আকারের চিংড়ি মাছ নিলাম, গোটা গরম মশলা নিলাম, হলুদ, চিনি, কাজু, পোস্ত, ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, টমেটো কুচি, নুন এবং চারমগজ। তাহলে চলুন এবার চলে যাই সোজা রান্নায়। বৌদি, চিংড়ি ভুনা ব্যাপারটা, চিংড়ির মালাইকারি, ডাব চিংড়ি, সর্ষে চিংড়ি, পোস্ত চিংড়ি, চিংড়ি বেগুন, চিংড়ি ভাজা অনেক কিছু খেয়েছি, কিন্তু ভুনা ব্যাপারটা মানে একটু শুকনো শুকনো ব্যাপার, মানে ভুনা খিচুড়ি এরকম শুনে থাকি। চিংড়ি ভুনা ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। সেটা কি করে করছো? এখন লাগবে আমার হলুদ গুঁড়োটা একটু, হ্যাঁ, আর একটু দেবে। বাস, আমি এগুলিকে মেখে নিচ্ছি। এই রেসিপিটা কোত্থেকে শিখলে, মাথায় এলো কি করে? কারণ জেনারেলি আমরা মানে চিংড়ির ব্যাপারটা সাধারণত আমরা পশ্চিমবাংলায় বেশি দেখে থাকি, মানে ওয়েস্ট বেঙ্গলেই ওদের নানান রকম রেসিপি থাকে চিংড়ির। তবে অনেস্টলি আমি চিংড়ি খেতে খুব ভালোবাসি। তাই? ব্যাপারটা হলো, আমি তো ওই মেয়ে যখন পড়াশোনা করতো, মেয়ে তো স্কটিশ চার্চ থেকে ইংলিশ অনার্স করেছে, মাঝে মাঝে আমাকে যেতে হতো। আর ওইখানে গিয়ে ওদের চিংড়ির প্রেম দেখে আমি নিজেও প্রেমে পড়ে গেছি, চিংড়ির প্রেমে পড়ে গেছি। এবার একটু কড়াতে একটু সরষের তেল দিয়ে দেবো। এই মাঝারি আকারের চিংড়িটা খেতে না খুব টেস্ট। একটা মানে বিশাল ডিবেট আছে এর উপর, চিংড়ি আর না ইলিশ, চিংড়ি কার পছন্দ, ইলিশ কার পছন্দ। আমি সুযোগ বুঝে সাইড চেঞ্জ করে ফেলি, ওই দলে আছি, কারণ আমার চিংড়ি ইলিশ দুটোই খুব পছন্দ, খুব ভালো লাগে। হ্যাঁ, দুটোর টেস্ট আলাদা, কম্পেয়ার করা যায় না কিন্তু অ্যাকচুয়ালি। এবার আমি তুলে নেব, বেশি আবার ফ্রাই করলে হ্যাঁ শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট হবে না। হয়েই তো গেছে, হয়ে গেছে। আমাদের মানে আমাদের দেশে মানে খাবারের এত অপশনস, জায়গা বিশেষে বলুন, আমাদের নর্থ ইস্টের খাবারও কিন্তু বেশ ভালো বৌদি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে এই ধরো আমরা যেরকম, এবার এই তেলে আমি একটু সরষের তেল দিয়ে দেব মশলার জন্য। আমি যেটা বলছিলাম, এই ধরো আমাদের এখানেই যেরকম আমরা বিভিন্ন ধরনের ভর্তা টর্তা দেখতে পাই, বা ধরো এই বাঁশকুড়ুলি বলো, এটা কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো খেতে এবং শরীরের জন্যও ভালো ওই রেসিপিগুলো। এবার আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেব। আচ্ছা, চারমগজ, পোস্ত, কাজু দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে। টক দই আছে সাথে। আচ্ছা, টক দইও রয়েছে এর সাথে। এটা আমার মনে হচ্ছে মেইন পেস্ট রান্নার। হ্যাঁ হ্যাঁ। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। আচ্ছা, কটা টমেটো এখানে? দুটো? একটা দেব, এখানে দুটো আছে। আচ্ছা, একটা দেব।
এবার তোমার টমেটো নরম হতে হতে আর একটু গল্প শুনি। তোমার সাথে গল্প করতে দারুণ লাগে। শোনো না, বলছিলাম তুমি এবার বলো যে মানে তোমার বিয়ের পরের ব্যাপারটা বলো। সেদিন সবটা গল্প আমরা শুনতে পারিনি, মানে দাদার সাথে পরিচয় অবধিই শুনেছি, এর পরের গল্পগুলো বলো। আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালো মানুষ এবং শিল্পী মানুষ। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন। উনি এত খেতে ভালোবাসতেন না, কিন্তু উনি বাজার করতে তো ভালোবাসতেন। আমাকে বলতো তুমি শুধু বলো তুমি করতে পারবে, আমি তোমাকে সব এনে দেবো। হ্যাঁ, শ্বশুরমশাই আমি যা বলতাম সব কিছু এনে দিতাম। এনে দিতেন, আমি মনের মতো করে রান্না করি। উনি সবার কাছে, এবার বন্ধু বান্ধবের কাছে গল্প করতেন। আমার বৌমা সবাইকে খাওয়াতেও ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে। আরো একটা জিনিস আছে, আমরা বুঝতে পারছি ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি। এটা না থাকলে পারতে না। তুমি ডিসিপ্লিন যতই তাড়াহুড়ো করে কাজ করো, ডিসিপ্লিন ওয়েতে কাজটা না করলে কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না কাজটা। ওই সিস্টেমটা মেইনটেইন করতাম। হ্যাঁ, তুমি সেই সিস্টেমটা মেইনটেইন করতে। ওই সিস্টেমটা মেইনটেইন করতাম। আর আমি অনেক কিছু করেছি। যখন ওকে গান শেখাতে হবে, মেয়েকে গান শেখাতে হবে, ও তো ছোট্ট, ওর বাবা তো হারমোনিয়াম কিনে দিয়ে দিয়েছে, ও তো ওই বলতে পারে না। ওর টিচার বললো তুমি এক কাজ করো, তুমি গানটা আবার স্টার্ট করো। আমি কখন, আমার তো সময় নেই। যখন 2 ঘন্টার জন্য কারেন্ট চলে যেত তখন আমি গানটা নিয়ে বসতাম। আচ্ছা, তার মানে তুমি গানও করতে পারো। তা আমরা কি 2 লাইন শুনতে পারবো? প্লিজ, আজকে আমাকে বলো না। সর্দি হয়ে, আমার গলা সর্দি কাশি হয়ে 10 দিন জ্বরে ভুগেছি। হ্যাঁ, আমি আজকে আমি গান শোনাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর বলো, এরপর ছেলে? হ্যাঁ, ছেলে বড় না ছেলে বড়? ছেলে বড়। আচ্ছা, ওই ছেলেকেও আর্ট করতো ভালো। হ্যাঁ, বললে খুব ভালো আর্ট করতো, আবৃত্তি করতো। এবং তখন ওই ইয়েকেও, মানে ছেলেকেও ওই আর্টের ইয়েটা আছে না, আর্টের সেকশনটা আছে না, আমি গাইড করতাম আর কি। সবসময় ছোটবেলায় ফার্স্ট হতো, আর মানে আর্ট করতে গিয়ে সবসময় ফার্স্ট হতো। অনেক পুরস্কার ওদের। মায়েরা বলে না নরানাং মাতুলাকৃতি, তো মানে মা যখন ভালো হয়, মা যেরকম হয়, বাচ্চারা অটোমেটিক্যালি মায়ের ওই গুণগুলোকে অ্যাডপ্ট করে নেয়। বাপের গুণটাই এবার আমি একটু শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দেব। আচ্ছা, এটা ওই ঝাল লঙ্কাটাই তো? হ্যাঁ, ঝাল লঙ্কা ধরুন 1 চামচ মতো, আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই রকম মতো দিয়ে দেবেন। বাপের গুণটাই যদি বেশি পেয়েছে। না, বাপের গুণটা তো একদম সলিড। মা বাবা দুজনেই গুণী। টমেটোগুলো গলে গেছে। হ্যাঁ, টমেটোগুলো নরম হয়ে গেছে। এই পেস্টটা এখন আমি দিয়ে দেব। একটু মিষ্টি দিয়ে দেবো, বুঝতে পেরেছো? চিনিটা একটু ব্যালেন্স করবে। আর চিংড়ি যেহেতু, চিংড়ির সাথে কিন্তু চিনিটা যায় খুব ভালো। হ্যাঁ, এটা থেকে, মশলাটা থেকে তেল ছেড়ে দিলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আচ্ছা, একটু কি জল লাগবে? হ্যাঁ, এখন একটু জল লাগবে। এটা আরো শুকিয়ে যাবে, এটা একটু শুকানো হবে। তাহলে এখন তোমার সময় কাটে কি করে? এই যে বললাম, সারাদিন তো ঘরের কাজ চলে। মেয়েরও বিয়ে হয়ে গেছে। ছেলে তো বরাবরই শান্ত প্রকৃতির, ছেলের কোনো যন্ত্রণা নেই। এখন তো আমরা একটা স্টোর দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, বুটিক একটা খুলেছি। আমার বান্ধবী আছে একজন, ও বলল আমার নিচতলাটা খালি আছে, তুই মন খারাপ করে বসে থাকিস, আমারও 2 ছেলে বাইরে, চল আমরা কিছু এটা করি। তারপর আমার মেয়ে, হাজব্যান্ড, মেয়ের জামাই সবাই মিলে এটাকে মানে খুব সাজিয়ে তুলেছে। এবং আমরা খুব সাড়াও পেয়েছি, সাড়া পেয়েছি, এখনও চলছে। এবং সবাই সেটাই বলে যে আমাদের ইয়েটা খুব ভালো, কালেকশনগুলি খুব ভালো। বিকেলবেলা আর্টিস্টিক, দাদার কথা যেরকম ভাবে বললে, তো ওই আর্টের ব্যাপারটা তো থাকবেই কিছুটা মেয়ের মধ্যে। আর এই যে তুমি যে রান্না করছো, আমি প্রথম থেকেই বলছি, মানে শেষের দিনেও বলেছিলাম যে তোমার রান্নাতেও ওই আর্টটা ফুটে উঠছে। রান্নাটাও তো একটা আর্ট, বলো?
হ্যাঁ, যারা না আমার রান্না খেয়ে ভালোবাসে তাদেরকে খুব করে খাওয়াতে ইচ্ছে হয়। এটা খুব ভালো, আমি খুব খেতে ভালোবাসি, মানে রান্না করতেও ভালোবাসি কিন্তু তার চেয়ে বেশি খেতে ভালোবাসি আর কি, ভোজন রসিক যাকে বলে। আমার হয়ে গেছে, রান্না আমার শেষ? রান্না শেষ। বৌদির যেটা স্পেশালিটি আমার মনে হলো, একে তো বৌদি খুব তাড়াতাড়ি চটপট সব কিছু করে, তার মধ্যে একটা আর্টিস্টিক ছোঁয়া থাকে বৌদির। আর সেখানে দেখুন বন্ধুরা, মানে একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস, এখানে তো পেঁয়াজ রসুন আদা এসবেরও ব্যাপার নেই, তাতে ধরুন 10 থেকে 15 মিনিট, ম্যাক্স 15 মিনিট এর মধ্যেই রান্নাটা আমরা সেরে ফেললাম। আর গল্প তো আছেই, এটা আমাদের বোনাস। তো আমাদের প্রথম রান্না শেষ, এবার প্লেটিংয়ের পালা। আমাদের নেক্সট রান্না কি জানো? নেক্সট রান্না বেগুন বাহার। হ্যাঁ, তাহলে চলে যাই আমাদের দ্বিতীয় রান্না, বেগুন বাহার। বেগুন বাহার বানাতে লাগবে বেগুন, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, ধনেপাতা, চিনি, পোস্ত, নুন, চারমগজ, সরিষার তেল। আমাদের ইনগ্রিডিয়েন্টস দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি সোজা রান্নায়। বেগুন বাহার বানাতে বেগুনে বোধহয় তুমি নুন মাখিয়ে রেখেছো? একটু নুন মাখিয়ে রেখেছি। আচ্ছা, এই রান্নাটাতে একটু প্রথমে একটু ভালোই তেল হ্যাঁ, লাগবে, কারণ বেগুন ভাজতে হ্যাঁ, তেলটা একটু বেশি লাগে। তেলটা একটু বেশিই লাগে। এবার আমি বেগুনটার মধ্যে একটু হলুদ মাখিয়ে দেব। যারা মানে নিরামিষ খেতে পছন্দ করেন না, অনেকেই আছে যারা ওই সপ্তাহের বিশেষ দিনগুলোতে, সোমবার বৃহস্পতিবার বা শনিবার অনেকে নিরামিষ খান, যেই দিনগুলোতে মানে খুব, হ্যাঁ, বাড়িতে মানে সবার মুখটা একটু বাংলার পাঁচের মতো হয়ে যায়, কারণ নিরামিষ পুজো টুজোতে একটু ভালো খাওয়াতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো খাওয়াতে চাইছি, এর মধ্যে একটু ডিফারেন্ট খাওয়া হলো, তখন কিন্তু আপনারা অনায়াসে এটা ট্রাই করতে পারেন। দুবারে ভাজতে হবে। শাশুড়ি, ওইখানে ঢাকনাটা আছে, একটু ঢেকে দিলে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার বলো, আর কি কি করতে ভালোবাসো তুমি? দাদার সাথে কিরকম তোমার ইকুয়েশন এখন? কারণ গতদিন তুমি বলছিলে দাদা তোমায় চিঠি লিখতেন কলেজের সময়, তো সেটা আমার মনে আছে। তো একটু বলো তোমার, মানে এখনকার দিনে আমাদের জেনারেশনের জন্য তো এটা বিশাল ব্যাপার, বা আমাদের পরের জেনারেশন যারা, তারা তো হয়তো এটা ভাবতেই পারে না। তো তাই তোমার কাছে জানতে চাইবো যে মানে তোমাদের ইকুয়েশনটা কেমন? আমরা না, আমাদের সময় না পোস্টম্যানকে মনে হতো আর কি, যে পোস্টম্যানের সাথে বোধহয় আমরা রিলেশন করছি। কখন পোস্টম্যান একটা চিঠি নিয়ে আসবে, ওই চিঠিটা আসবে। হ্যাঁ, কতগুলি গান আছে না, ওই কথাগুলি সত্যি। তখনের দিনে সব কিছুর মধ্যে একটা আমেজ ছিল বা আন্তরিকতা ছিল। এখন তো দেখবে হুটহাট প্রেম করছে, আবার ভেঙেও যাচ্ছে। হ্যাঁ, আবার বিয়ে হলো, ডিভোর্স হয়ে যাচ্ছে। সে মানে সেটা আর কি। আমাদের সময় আমরা যাকে মনে করতাম না ওকে ভালোবাসি, মানে ওকে ভালোই বাসি, এরকম আর কি ব্যাপারটা। এখন সেই নিরিখে এখন তো অনেক বছর পার করেছো, কত বছর হলো বিয়ে? এই তো 40 বছরের মতো হয়ে গেছে। বিশাল সময়। এই 40 বছর পরে আমার, আচ্ছা শুনছি গল্পটা, মনে হচ্ছে এটা হয়ে এসেছে। বেগুনটা একটু উল্টে দেই, তারপর আমরা একটু উল্টে দিতে হবে। আমরা কিন্তু আমাদের লাইফটা ভালোই কাটিয়েছি। কোনোদিন মানে এখন স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করেনি। আমার যে হাজবেন্ড আছে না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যা করতে চাই, হ্যাঁ, ও মানে আমি আজকে যদি 5টা শাড়িও কিনে ফেলি, একবার সে বলবে না যে কেন তুমি 5টা শাড়ি কিনলে। অনেক হাজবেন্ডরা আছে কিন্তু, হ্যাঁ, আমি তবে জিনিসটা হতে হবে, ব্যালেন্স হতে হবে। আমি এখন যা খুশি তা করে ঘুরবো, এটা কিন্তু মানে দেবে না, সেই স্বাধীনতা কিন্তু দেবে না। ভদ্রভাবে যা করার, তোমার যা ইচ্ছা, তুমি আমার ক্ষমতার মধ্যে যা আছে ওর কোনো
অসুবিধা নেই। এই আন্ডারস্ট্যান্ডিংটাই আমার মনে হয় আমাদের জেনারেশনে বা নেক্সট জেনারেশনে এটা মিসিং। মানে সবাই নিজেকে প্রায়োরিটি দিতে চায় সত্যি, কিন্তু আমরা না দিন দিন যত যাচ্ছে আমরা একটু সেলফিশ হয়ে যাচ্ছি, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। মানে আমরা নিজেকে প্রায়োরিটি দিই, অবভিয়াসলি নিজেকে প্রায়োরিটি দেওয়া সবার আগে উচিত, কিন্তু কখনোই সেটা স্বার্থপর ভাবে নয়। সেই বেগুনটা একটু দেখে নিতে হবে এবার নরম হয়ে গেছে। যারা ওপারে কোলেস্টেরল পেশেন্ট আছেন বা হাই বিপি যাদের আছে, ভয় পাবেন না, মাঝে মধ্যে একদিন কবজি ডুবিয়ে খাওয়াই যায়। এই ধরুন পুজোর সময় কোনো স্পেশাল ওকেশনে যদি আমরা মন ভরে না খেতে পারি তাহলে বাঙালি কোনোদিন সুস্থ থাকবে না, ঠিক কি না বৌদি? সেই একদম। টমেটোতে নুন চলে গেছে, বৌদি যেটা বললো যে টমেটো ভাজার সময় একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, আমাদের সময় বাঁচে। ঢেকে দিলে শেষ হয়ে যাবে। তোমার ছোটবেলাকার গল্পটা বলো। আমাদের শৈশবটা তো খুব ভালো কেটেছে। হ্যাঁ, সেটার কথাই জিজ্ঞেস করছি, কারণ এখনকার জেনারেশন মানে যেমন ধরো আমি আমার ছেলের কথাই যদি বলি বা বাকিদের কথাই বলি, ওর সমবয়সী মানে কোথাও কেউ নেই। আমরাই বলো যেরকম ছিলাম ছোটবেলায়, মানে সব কাকাতো ভাই পিস্ততো বোন সবাই মিলে সবার সাথে একটা হই হুল্লোর ব্যাপার, অ্যাটলিস্ট ছুটিতে হলেও আমাদের দেখা হতো, একটা মানে গেট টুগেদার হতো, দেখা হতো, আশেপাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে খেলা, বিকেলের খেলাটা ছিল কম্পালসারি। এটা তুমি কিসের পেস্ট বানিয়েছো? চার মগজ, পোস্ত, কাজু বাটা, লঙ্কা, রসুন, একটু পেঁয়াজ, আদা সব মিলিয়ে। আচ্ছা, রসুন আদাটা তো বোধহয়, আই মিন রসুন আর পেঁয়াজটা বোধহয় স্কিপও করা যেতে পারে। হ্যাঁ, এটা স্কিপ করা যেতে পারে। আচ্ছা, কিন্তু আমি যখন আজকে ইয়েতে রান্না করছি এর জন্য এটা দিলাম। আচ্ছা, এটা একটা অন্যরকম টেস্ট। খুব ভালো একটা অ্যারোমা পেতে চলেছি আমি, মানে দারুণ গন্ধ বেরোচ্ছে, মানে বন্ধুরা আমি বোঝাতে পারবো না এটা, মানে সত্যি এটা মুখে বলে বোঝানো সম্ভব না, কারণ সত্যি খুব ভালো। সেখানে দেবো? হ্যাঁ, দাও, আর একটু দাও। চিনিটা দিলে একটু মানে মশলাটাও একটু ক্যারামেলাইজ হয়ে যায়, ব্যালেন্সিং হয়, নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্সিং হয়। এবারে বেগুনগুলো দিয়ে দেবো। হ্যাঁ, বেগুনগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল। এটা ওই শুকিয়ে যাবে বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য, মানে বেগুনটার সাথে মশলাটা মিক্স হতে যতখানি সময়, ওই সেই হিসেবে জলটা দেব। এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। আর কি ঢাকতে হবে? একটু ঢেকে দিলে ধনেপাতার গন্ধটা থাকবে। তারপর একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, তাহলে ওই সরষের তেলের ফ্লেভারটাও থাকবে। হ্যাঁ, সরষের তেলের ফ্লেভারটাও থাকবে। হয়ে এসছে মনে হচ্ছে, একবার ঢাকাটা তুলে দেখি আমরা। এই যে, বাহ, দারুণ। এবার একটু কাঁচা তেল দেব, কাঁচা সরষের তেল উপর দিকে ছড়িয়ে দেব। বাস, রান্না রেডি আমার। কাঁচা সরষের তেল একটা ভালো ঝাঁজ ফ্লেভার আসে। এটা কি বেগুন ছাড়া আমরা অন্য কিছু, অন্য সবজি দিয়েও করতে পারবো? ধরো ফুলকপি বা এরকম, এই যে এখন মানে আস্তে ধীরে আমাদের শীতের সিজনে আমরা কিন্তু অনেক রকমের সবজি দেখতে পাই। আলু দিয়েও করতে পারো। রাইট, হ্যাঁ, আলু দিয়েও করতে পারো, গাজর, এইসব যা এগুলো মানে সিজনাল সবজি দিয়ে আমরা এটা ট্রাই করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন, দুটো রান্নাই কিন্তু খুব সিম্পল। তো আমাদের দ্বিতীয় রান্না বেগুন বাহারও শেষ, এবারে প্লেটিং এর পালা। এবারে আমাদের টেস্টিং এর পালা। যে সারপ্রাইজটার জন্য আপনারা সকলে ওয়েট করছেন, সেই সারপ্রাইজটার মুহূর্ত এসে পড়েছে। আমিও আর ওয়েট করতে পারছি না, মানে সত্যি কথা যেটা। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন যেই দাদার আমরা এতক্ষণ ধরে গল্প শুনলাম, সেই সুকোমল দা। আপনাকে অনেক অনেক স্বাগত।
আমাদের আজকের অনুষ্ঠানে। এত সুন্দর আতিথেয়তা আপনাদের থেকে পেলাম, আর বৌদি এতক্ষণ ধরে আপনার যা প্রশংসা করলেন, মানে সেটা আমি শুনিনি, মানে সেটা মানে আপনারা দুজন হচ্ছে আমাদের জন্য এখন ইন্সপিরেশন বলা যেতে পারে। আমাদের এই জেনারেশন বা নেক্সট জেনারেশন যারা রয়েছেন তাদের জন্য আমি বলবো এটা একটা আইডিয়াল কাপল, একটা ইন্সপিরেশনাল আমাদের জন্য, সত্যি। ওয়েলকাম। এবার আমি দর্শক বন্ধুদের বলতে চাইছি, এই সেই চমক যিনি আজকে সবসময় বৌদির হাতের রান্না খেয়ে অভ্যস্ত, এবারে আজকে ক্যামেরার সামনে বৌদিকে নম্বর দিতে হবে। কিন্তু একটু টাফ বুঝতে পারছি চেহারাটা দেখে, কিন্তু বৌদি খুব ভালো রান্না করেন, তাই নম্বর দেওয়া আমার মনে হয় না খুব একটা বিশেষ অসুবিধের ব্যাপার হবে। আর সুকোমল দা কিন্তু আমাদের দূরদর্শন ত্রিপুরা এবং আকাশবাণীর খুব পরিচিত মুখ। তো হয়ে যাক, শুরু করো বৌদি। ঠিক আছে, আগে কোনটা দেবো? বেগুন বাহারটা দিই না, দিয়ে দিতেই হবে গ্রেভি। এটা আমি খাবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে খেতে হবে, তারপরে নম্বর দিতে হবে। কত দিয়ে দিতে হবে নম্বরটা? আপনার ইচ্ছে, 10এও দিতে পারেন, 10-এর গুণিতকেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বৌদিকে 10-এ 100 দিয়ে দিয়েছি। খাচ্ছি আমি, হ্যাঁ আমি খাচ্ছি, হ্যাঁ একদম। তুলো হয়ে আছে এটা, বাহ 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 বাহ, দারুণ দারুণ, হয়ে যায়, খুব সফট হয়ে যায়। আমি দাদার এক্সপ্রেশনেই বুঝে যাচ্ছি যে মানে অসাধারণ হয়েছে। একটা কথা বলি, সবসময় পাওয়া যাবে তো? বৌদিকে খুশি রাখতে হবে, তাই না বৌদি? তাহলেই পাওয়া যাবে। তাহলে 10-এ 9.9। আচ্ছা, 0.1 কম আছে না, এটা একটা কারণ আছে। যেমন আমি কোনো কারণেই কাউকেই কিন্তু ওই একটা পয়েন্ট, আচ্ছা হ্যাঁ 0.1টা বাদ রাখি। আচ্ছা, কারণ শিল্প এবং রান্না একটা শিল্প, হ্যাঁ শিল্পের চূড়ান্ত ভালো বলে কোনো জিনিস হয় না। একদম। ওইখানে হয়তোবা আরেকজনকে অপেক্ষা করে আছে, এর থেকে একটু ভালো করবে, তখন আমি হয়তো নিয়ে যাই এইভাবেই, আমি কি নম্বর দেবো? ঠিক, একদম ঠিক। হ্যাঁ, দাদা যে কেমন শিল্পী এতেই আমরা না বুঝতে না পারছি। এরকম কিছু না। এবার নেক্সট, প্রথমে একটু গ্রেভিটা খাই। গ্রেভিটা দেখতে খুব মিষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি আমার খুব প্রিয়। তুমি আগে বোধহয় বলছিলে, আমি শুনছিলাম পেছন থেকে, ইলিশ প্রিয়, চিংড়িও প্রিয়। হ্যাঁ হ্যাঁ, আমার শুধু চিংড়ি দিয়ে আমি ভাত খেতে পারবো। আচ্ছা বাহ, আমিও তো তাই। দারুণ হয়েছে, দারুণ, এগুলো কিছু বলার নেই। একদম। হ্যাঁ, দর্শক বন্ধুদের আমি বলতে চাইবো, যেটা আমি তখনও বলছিলাম, যে মানে টেস্ট আর স্মেলটা আপনারা ওপার থেকে পাবেন না কিছুতেই। রেসিপিটা আপনারা কপি করে বানাতে পারেন, কিন্তু বৌদির হাতের যে ছোঁয়াটা, এটা অসাধারণ, দুর্দান্ত, সত্যি বলছি। আমার বউ বলে বলছি না, আমার বউ বলে বলছি না। আপনারা সবাই চেষ্টা করে দেখবেন, চেষ্টা করলে সবাই পারবেন। তাহলে একটা কবিতা হয়ে যাক। আপনাকে পেয়েছি এরকম খালিভাবে তো আমি ছাড়তেই পারবো না। না, এত কিছু যখন হয়েছে একটা কিছু করি। তবে আমি এটা, আমার কি হয় মাঝে মাঝে একটু ভুলে যাই, আমি একটু একটু হালকা দেখবো, একটু মাঝে মাঝে দেখে দেখে, কোনো ব্যাপার না, হ্যাঁ দেখে দেখে একটু হালকা। কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা, ছোট কবিতা, একদম ছোট, বিজয়িনী। আচ্ছা বাহ। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আজকে আমার সমর জয়ী অমর তরবারি, দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে, বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ
তোমার মালায় পুরে আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। অপূর্ব, অসাধারণ, সত্যি দারুণ হয়েছে। একদম মানে রাজ্যটক যাকে বলে। আমি তোমায় না দেখেই বৌদির কাছে গল্প শুনেই আমি বলেছি মানে একদম রাজ্যটক যাকে বলে। আর একটু আগেও বললাম, এখনো আবার বলছি, মানে বৌদি যেই কথাগুলো বললো যে আমাদের জেনারেশন বলুন বা পরবর্তী জেনারেশন বলুন, এগুলো মানে একদম অমূল্য সম্পদ। মানে তোমাদেরকে দেখেই হয়তো পরের জেনারেশন শিখবে যে কমিটমেন্ট বলে একটা জিনিস আছে, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, বিশ্বাস, এগুলো যে কোনো সম্পর্কে এটা আমি পুরো দিয়ে রেখেছি। তোমাদেরকে আবারও ধন্যবাদ আমাদের এত সুন্দর আতিথেয়তার, এত সুন্দর চটজলদি, এত ভালো রান্না উপহার দেবার জন্য আমার দর্শক বন্ধুদের তরফ থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারাও যদি এই অনুষ্ঠানে আসতে চান তাহলে যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে করে, তোমাদের সাথে কাজ করে। তোমাদের সবাইকে আমি খুব ভালো লেগেছে আমার। ডিডি ত্রিপুরাকে আমার অসংখ্য ধন্যবাদ। এরকম একটা আয়োজন তারা করেছেন এবং এরকম কিছু মানে খুঁজে খুঁজে বের করছেন। হ্যাঁ, মানে তাহলে মানুষের মধ্যে যেতে পারছেন বলে আমার বিশ্বাস। হ্যাঁ, তো সেই জন্য আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি এইটুকু বলতে পারি, এই উদ্যোগটা জারি থাক সারা বছর ধরে।